কলেজ মাঠে বসে অনামিকার সাথে গল্প করছি আর হাসাহাসি করছি, তখনই কেউ পিছন থেকে এসে উড়াধুরা মারতে শুরু করে। এক লাফে উঠে পিছনে তাকাতেই আমার কলিজা হাতে আসার অবস্থা। এ তো শারমিন, আমার গন্ডি বেস্ট ফ্রেন্ড। ভয়ে ভয়ে এক পা দুপা করে পিছিয়েতেই থাকি। তখনই শারমিন বলে, আর এক কদম পিছনে যাবে তো মেরে লাশ বানিয়ে ফেলবো। পিছনে না গেলেও তো তুই আমাকে মেরে লাশ বানাবি। চুপচাপ যেখানে আছিস সেখানে দাঁড়া, নয়তো ভালো হবে না ইরফান। আমার ভুল হইয়া গেছে গা, এইবারের লাহান মাফ কইরা দে বইন। তুই দাঁড়া, আমি আজকে তোকে। বলেই আমার সামনে আসতে গেলে দেই এক দৌড়। শারমিনও আমার পিছন পিছন দৌড়াতে থাকে। দৌড়াচ্ছি আর মাঝে মাঝে পেছনে তাকাচ্ছি। হঠাৎ দেখি একটা গাড়ি শারমিনের দিকে আসছে। আমি উল্টো দিকে ঘুরে শারমিনের কাছে দৌড়ে যাচ্ছি আর বারবার ওকে সরতে বলছি, কিন্তু শারমিন আমার কথা শুনছে না। একটু পর শারমিনের কাছে গিয়ে এক টানে ওকে নিয়ে সাইডে আসি আর আমাদের পাশ দিয়ে গাড়িটা চলে যায়। আমি বলি, পাগল হয়ে গেছিস? কতবার সরতে বলছি, কথা কানে যায় না? কেন বাঁচালি? কে বলেছে তোকে বাঁচাতে? আমি মরে গেলেই তো তোর জন্য ভালো। মেয়েদের সাথে ইচ্ছে মতো যা খুশি করতে পারবি। আমি ঠাস করে শারমিনের গালে থাপ্পড় দিয়ে বলি, আর একটা বাজে কথা বলবি তো আমি তোকে মেরে ফেলবো। শালা উগান্ডার হাতি, তোর এত বড় সাহস! তুই আমাকে থাপ্পড় মারিস? আজ আমি তোকে। বলেই হাত পা ছোটাছুটি করছে, আমার বুকে হাতে যেখানে পারছে মেরে যাচ্ছে। একটু পর থেমে বলে, শালা উগান্ডার হাতি, তুই অনামিকার সাথে কেন কথা বলেছিস বল? তুই ছিলি না, আর ও এসে কথা বলেছে, তাই আড্ডা দিচ্ছিলাম। আমি না থাকলে তুই এসব করে বেড়াস? শালা লুচ্চা! একদম আমাকে লুচ্চা বলবি না। আমি একটা নম্র ভদ্র ছেলে। আমার মতো আর একটা ছেলে খুঁজে পাবি তুই? তোকে পাঠানোর পর এই স্ট্রোক বন্ধ করে দিয়েছি। তুই একাই যথেষ্ট। আজকের মতো মাফ করলাম। এরপর যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলিস তো মেরে লাশ বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন কি ক্লাসে যাবি নাকি বাসায়? বাসায় চলে যাব, আজ আর ক্লাস করব না। আচ্ছা তাহলে তুই বাসায় যা, আমি ক্লাসে যাই। আজ তোর ক্লাস করতে হবে না। আমি বাসায় চলে যাই আর তুই মেয়েদের সাথে টাঙ্কি মার, তাই না? আরে না, আমি শুধু ক্লাসই করব। চুপচাপ একটা রিক্সা ডাক, আমি তোকে বাসায় দিয়ে তারপর বাসায় যাব। আর কি বলবো, এখন যদি না বলি তাইলে এই গুন্ডি আমাকে সত্যি সত্যি মেরে লাশ বানিয়ে দিবে। তাই বাধ্য ছেলের মতো একটা রিক্সা ডেকে দুজনেই উঠে পড়ি। চলুন বাসায় যেতে যেতে পরিচয়টা দেয়া যাক। আমি ইরফান, এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আমার একটা ছোট বোন আছে, নাম আফরি। আব্বু সরকারি চাকরিজীবী আর আম্মু গৃহিণী। মধ্যবিত্ত পরিবার আমাদের। আর শারমিন বড়লোক বাবার মেয়ে। আমরা সেই ক্লাস 10 থেকে বেস্ট ফ্রেন্ড। শারমিনও এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছে আমার সাথে। শারমিনের আম্মু একজন ডক্টর। পরিচয় দেবার মতো আর তেমন কিছুই নেই। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এসেছি। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গেলে শারমিন বলে, তুই কাল দিস, আজ আমি দিয়ে দেব। এটা তো রোজই বলিস, কিন্তু সেই তুই তো প্রতিদিন ভাড়া দিস। জমিয়ে রাখ, একদিন সুদে আসলে সব ফেরত নেব। বলে রিক্সাওয়ালা মামাকে বলে যেতে। আমি হাসতে হাসতে বাসার ভেতরে আসতেই ছোট বোন আফরি এসে বলে, কিরে ভাইয়া, আজ ক্লাস করিসনি? একটু আগেই তো গেলি কলেজে। আর বলিস না, গুন্ডিটা আজ নিজেও ক্লাস করিনি আর আমাকেও করতে দেয়নি। আচ্ছা ভাইয়া, তুই শারমিন আপুকে এত ভয় পাস কেন? আমার জায়গায় থাকলে বুঝতি রে বোন, যে গুন্ডির গুন্ডি আজ তো আরেকটু হলে অবস্থা খারাপ করে দিত। তুই একটা ছেলে হয়ে একটা মেয়েকে এত ভয় পাস? শারমিন আপু তোর বউ হলে ভালোই হবে। তুই আমার বোন হয়ে আমার জন্য এমন বুদ্ধি করতে পারলি? তোর চেয়ে তো শত্রুও ভালো। যা সর সামনে থেকে। বলেই আফ্রিকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে আসি। রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। তখনই শারমিনের কল আসে। কল রিসিভ করতেই শারমিন বলে, কিরে শালা উগান্ডার হাতি, কি করিস? এই শালি, তুই উগান্ডার হাতির বউ? আমি তোর বউ। ইস, কি বললি? লজ্জা করছে তো। জি না, আমার বউ না। আর তোর আবার লজ্জা আছে নাকি গুন্ডি? এখন দূরে আছি বলে বেশি পটপট করছো, তাই না বাবু? এই অপমানের শোধ যদি আমি না নিয়েছি তো আমি তোর বেস্ট ফ্রেন্ড না, মনে রাখিস। আমি এবার কখন তোকে অপমান করলাম? এই যে বললি আমার নাকি লজ্জা নেই, আর আমাকে গুন্ডি বলা? গুন্ডামির কিছুই তো দেখিসনি। তোকে একবার সামনে পাই, তখন বোঝাবো গুন্ডামি কাকে বলে। দেখ, কথায় কথায় এমন ভয় দেখাবি না তো। আমি বাচ্চা একটা ছেলে, পরে না আবার বিছানা নষ্ট করে ফেলি। ছি,
এই তোর লজ্জা করে না একটা মেয়েকে এসব বলতে? করে তো, কিন্তু তুই তো মেয়ে না, তুই তো ছেলেদের চেয়েও ডেঞ্জারাস। শালা উগান্ডার হাতি, তুই একবার হাতের কাছে আয়, তখন বোঝাবো আমি তোকে। ঠিক আছে, এখন রাখ, একটু ঘুমাই। বলেই কল কেটে মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ি। বিকেলে আম্মু, আমি আর ছোট বোন বসে গল্প করছি, তখনই কলিং বেল বেজে ওঠে। আফরি গিয়ে দরজা খুলে আমাকে বলে, ভাইয়া পালা, তোর জম এসেছে। আর বুঝতে বাকি নেই, গুন্ডিটা এসেছে। আমি গিয়ে আম্মুর পেছনে লুকিয়ে পড়ি। আম্মু এটা দেখে হাসতে হাসতে শেষ। শারমিন এসে আম্মুকে সালাম করে আমার দিকে তাকিয়ে বলে, কিরে, তুই আন্টির আঁচলে লুকিয়েছিস কেন? আমি কেন লুকাবো? আমি তো এমনি এখানে বসে আছি। না আপু, এতক্ষণ সামনে বসেছিল, তোমাকে দেখে আমার পেছনে চলে গেছে। আমি মনে মনে বলি, আরে বোন, তুই কি আমার আপন বোন নাকি সৎ বোন? কেন আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? এরপর আম্মু শারমিনকে বসতে বলে ওর জন্য কিছু আনতে চলে যায়। শারমিন এসে আমার পাশে বসে ফিসফিস করে বলে, কি বাবু, মোবাইলে তো শুধু পটর পটর করছিলে, এখন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছো কেন? এই, আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমাকে এসব বলিস? আমাকে গুন্ডি বলার সময় মনে থাকে না এইসব? তো তুই গুন্ডিদের মতো আমাকে মারিস কেন? তুই মেয়েদের সাথে কথা বলিস কেন? আর কিছু বলার আগে আম্মু শারমিনের জন্য পায়েস নিয়ে আসে, আর শারমিন পায়েস খেয়ে আমাকে বলে, ইরফান চল, বাইরে থেকে ঘুরে আসি, অনেক দিন কোথাও যাওয়া হয় না। আমি ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে শারমিনকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি শাহবাগের জাদুঘরে। দুজনে ঘোরাঘুরি করে প্রাচীন যুগের ভাস্কর্য দেখছি। শারমিন একটা ভাস্কর্যে হাত দিতে ধরে বলে, দেখ, এটা দেখতে ঠিক তোর মতো। হুম, আর পাশেরটা তোর মতো। মেরে লাশ বানিয়ে দেবো তোকে, হারামি। এই এক ডায়লগ আর তুই কত দিবি? নতুন কিছু ট্রাই কর না। এখন মনে পড়ছে না, পরে মনে এলে বলবো। এখন চল, ঘুরে ঘুরে সব দেখি। বলেই দুজনে হাঁটতে হাঁটতে প্রথম তলা আর দ্বিতীয় তলার সকল ঐতিহাসিক চরিত্রগুলো দেখতে থাকি। এরপর জাদুঘর থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসি কফি শপে। কফি খেয়ে আমি শারমিনকে ওর বাসায় দিয়ে আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, শারবিন, এইদিকে একটু আয় তো মা। আমি গিয়ে আম্মুর পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরি। আম্মু বলো, কি বলবে? তোর আব্বু তোর বিয়ের কথা বলছে। তুই যদি কাউকে পছন্দ করিস তাহলে বল, আমরা গিয়ে কথা বলি। আব্বু হঠাৎ আমাকে বিয়ে দেবার জন্য পাগল হলো কেন আম্মু? সেটা তোর আব্বু জানে। এখন বল, কাউকে পছন্দ করিস নাকি? আমি ইরফানকে ভালোবাসি আম্মু, এখন তো বিয়ে করতে চাইছিলাম না। তোমরা যদি চাও ওর আব্বু আম্মুর সাথে কথা বলতে পারো। আমিও জানতাম তুই ইরফানের কথা বলবি। ছেলেটাকে আমার আর তোর আব্বুর খুব পছন্দ। আমরা কাল এই বিষয়ে কথা বলছিলাম। আর সেখানে বসে থাকতে পারছি না, খুব লজ্জা করছে, তাই উঠে রুমে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে আসতেই দেখি গন্ডিটা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজ একটু অন্যরকম লাগছে শারমিনকে। আমি কাছে এসে বলি, কিরে, আজ তোকে খুব খুশি খুশি লাগছে, কাহিনী কি? বিয়ে টিয়ে ঠিক হয়েছে নাকি তোর? অনেকটা ওই রকমই। এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে।
তাড়াতাড়ি রেডি হও। আমি উঠে ঝটপট ফ্রেশ হয়ে একটা ব্ল্যাক শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট পরে নিচে আসতেই ছোট বোন বলে, কিরে ভাইয়া, এত মাঞ্জা মেরে কোথায় যাচ্ছিস? তোর ভাবির সাথে ঘুরতে। আর কিছু জানতে চাস পাকনা বুড়ি? তা ভাবি ভালো করে বলেছে নাকি মারার হুমকি দিয়েছে? তোর এত কিছু জানতে হবে না, নিজের কাজ কর যা। বলে আমি দরজা খুলে দেখি শারমিন এসে হাজির। আমি গিয়ে রিকশায় উঠে পড়ি। এরপর দুজনে একটা নদীর পাড়ে আসি। বসতেই যাব, শারমিন বলে, ওই যে বাদামওয়ালাকে দেখা যায়, গিয়ে বাদাম নিয়ে আসো। আমি ঠিক আছে বলে গিয়ে বাদাম নিয়ে আসি। এরপর দুজনে বসে বাদাম খাচ্ছি আর কথা বলছি। হঠাৎ শারমিন আমার এক হাত জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে বলে, তোমার এই বুকে মাথা রেখে ঘুমানোর কত ইচ্ছে আমার জানো। কি করে জানবো? তুমি তো কখনো বলোনি, সবসময় মারার হুমকি দাও। আরো বেশি করে দেব। বিয়ের পর যদি দেখি কোনো মেয়ের দিকে তাকিয়েছো তো সত্যি সত্যি মেরে লাশ বানিয়ে দেব। আমার এত মিষ্টি একটা বউ থাকতে আমি কোন দুঃখে অন্য মেয়েদের দিকে তাকাবো শুনি? এটা মনে রেখো, নয়তো খবর আছে। এমন আরও অনেক কথা বলতে বলতে প্রায় দুপুর হয়ে যায়। দুজনে উঠে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আমি শারমিনকে ওর বাসায় দিয়ে আমার বাসায় চলে আসি। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসে। খুব ধুমধাম করেই আমাদের বিয়েটা হয়ে যায়। বিদায়ের সময় শারমিনকে দেখে আমি অবাক। এই সময় সাধারণত মেয়েরা কান্না করে, কিন্তু গুন্ডিটা একটু কান্না করছে না। আঙ্কেল আন্টির চোখে পানি। একমাত্র মেয়ে আজ পরের ঘরে চলে যাচ্ছে, কান্না করাটা তো স্বাভাবিক। একটু পর গাড়িতে উঠে আমাদের বাসায় চলে আসি। বাসায় আসতেই ছোট বোন আফরি শারমিনকে আমার রুমে নিয়ে যায়। আমি নিচে আব্বু আম্মুর সাথে কথা বলছি। 11টার দিকে রুমে যেয়ে দেখি বউ আমার ব্যাগ থেকে কিছু বের করছে। আমি দরজা বন্ধ করে জিজ্ঞেস করলাম, এখন আবার কি বের করছো? এখানে আসো তো, একটু হেল্প করো। আমি কাছে গিয়ে দেখি বউ আমারে 2টা বিয়ারের বোতল বের করছে। এটা দেখে তো আমার চোখ বের হয়ে আসার অবস্থা। এই তুমি এই বিয়ার আনলে কখন? আসার সময় নিয়ে এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন, বাসর রাতে তুমি আর আমি বিয়ার খাবো। এটা আবার কেমন স্বপ্ন তোমার? চুপচাপ এগুলো খোলার ব্যবস্থা করো, আমার আর তর সইছে না। আরে এসব খেতে হবে না, এগুলো রাখো। এই শালা উগান্ডার হাতি, তুই খুলবি না তোকে মেরে লাশ বানাবো। আহা কি সৌভাগ্য আমার, বাসরাতে বউ আমাকে মদ খাওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই তোর গুন্ডামি কি কখনো যাবে না? আহ বাবু, এগুলো খোলো না। শুধু আজকেই খাবো, আমি কখনো বিয়ার খাইনি, তবে আজ খাবো, তুমি আর আমি একসাথে। আর কি, চুপচাপ বিয়ারের বোতল খুলে দুজনে খেতে শুরু করি। একটু পরে দেখি বউ আমার দুলছে। দুলতে দুলতে আমার কাছে এসে বলে, এই বাবু, আমি এখন তোমার আদর খাবো। এই শালি স্যার আমাকে। এক বোতল বিয়ার খেয়ে মাতলামি শুরু করছে। আমি তোমার শালি না তো, আমি তো তোমার একমাত্র বউ। আমি জানি শোনা তুমি আমার বউ, এখন চুপচাপ শুয়ে পড়ো। কার কথা খেয়ে শোনে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে বসে বলে, আজ কেউ ঘুমাবো না, দুজন হারিয়ে যাব রঙিন স্বপ্নে। নেশার ঘরে কি করছো আর কি বলছো তুমি জানো? এত কিছু জানতে হবে না, আমি এখন তোমার বউ। আদর করবে নাকি মেরে লাশ বানিয়ে দেব? বলেই একটা চাদর উপরে নিয়ে, ছি আপনাদের লজ্জা নেই? শোনার জন্য কেমন কান পেতে আছেন? এখন অনেক কিছুই হবে, সকালে কথা হবে। এখন টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, গুড বাই।